এবারের বাজেটেও সুস্পষ্ট নির্দেশনা নেই দাবি ব্যবসায়ীদের। চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা। রাজধানীর বাজারে কেজিতে 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম। নিয়মিত তদারকি না থাকার অভিযোগ ক্রেতাদের। চট্টগ্রাম বন্দরে গত অর্থ বছর 7,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের রেকর্ড। শুল্কায়ন সহজ করার দাবি ব্যবসায়ীদের। আগামী বছরে এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। চ্যালেঞ্জের মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। যদিও দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে এবারের বাজেটে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। ফলে বড় চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা তাদের। অর্থনীতিবিদদের মতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া টেকসই করতে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে হবে। 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের পরিকল্পনা করছে বাংলাদেশ। যদিও বর্তমান অবস্থায় এলডিসি উত্তরণ বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যবসায়ীরা। এর কারণ হিসেবে তারা বলছেন, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অনেক কারখানা বন্ধের ফলে কর্মসংস্থান কমেছে। এছাড়া ব্যাংক ঋণের সুদ হার 15% ছাড়িয়ে গেছে। তাই দেশে বিনিয়োগের পরিবেশ ও সামগ্রিক ব্যবসা পরিস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তায় তারা। প্রকৃতপক্ষে যা নেওয়ার কথা অনেক আগে থেকে, সেগুলা কিন্তু ভিজিবল হওয়ার কথা, সেই জায়গাটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র যে ট্যারিফ তা নয়, অভ্যন্তরীণ যে ইনসেন্টিভ সেই জায়গাও উঠে যাবে। অতএব ব্যবসায়ীদেরকে ব্যবসায় প্রতিযোগী হওয়ার জন্য কি করা উচিত, সেটা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতিকে কমাতে হবে। কারণ মূল্যস্ফীতি যদি আপনি 2 থেকে 3-4% মধ্যে রাখতে পারেন, তখন কিন্তু কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধনের জন্য যে খরচ, সেটা কিন্তু অনেক কমিয়ে রাখা সম্ভব। যদিও এলডিসি উত্তরণের পদক্ষেপ হিসেবে বাজেটে 84টি পণ্যের উপর বিদ্যমান ন্যূনতম মূল্য প্রত্যাহার করা সহ 23টি পণ্যের ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপ এলডিসি উত্তরণের জন্য যথেষ্ট নয়। আমরা এলডিসি গ্রাজুয়েট করব, ভালো কথা, আমাদের খুব আর্লি হয়ে যাচ্ছে এটা। এই চ্যালেঞ্জটা আমরা অনেক আর্লি নিচ্ছি। এই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের কি কি করণীয়, এই জায়গাটা অনেক বেশি ফোকাসড হওয়া উচিত ছিল, যেটার দিক নির্দেশনা এই বাজেটেও আসা উচিত ছিল, যেটা আমরা পাই। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন বলছে, এলডিসি উত্তরণের পর দেশের রপ্তানি পণ্যের শুল্ক আরোপিত হলে রপ্তানি 5.5 থেকে 14% পর্যন্ত কমে যেতে পারে। এই বাস্তবতায় দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করছে সংস্থাটি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলডিসি গ্রাজুয়েশন নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ। আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, আর মাত্র 1 বছর বাকি রয়েছে আমাদের এলডিসি থেকে উত্তরণে। তো সেক্ষেত্রে সামনের দিনে বর্তমান বাস্তবতায় কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আমরা প্রতিবেদনেও দেখলাম যে এলডিসি গ্রাজুয়েশন যেহেতু আগামী বছর নভেম্বরে আমাদের ডিউ, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু চ্যালেঞ্জেস আছে, এবং এটাকে মাথায় রেখে আপনারা জানেন যে সরকার একটা এসটিএস করেছে, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, যেটা সরকারের পক্ষ থেকে ট্রেড ইকোনমিস্ট এবং র্যাপিডের চেয়ারম্যান ডক্টর রাজ্জাক সেটি তৈরি করেছে। তো সেই এসটিএস এ কিন্তু এই জিনিসগুলো খুব বলা আছে আসলে সরকারের জন্য কি করতে হবে। সেখানে যেমন প্রতিবেদনও এসছে যে আমাদের যে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস আছে, এই ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেসের এটা তো আমাদের প্রেফারেন্স অফ ইরোশন হবে, অর্থাৎ আমরা যে প্রেফারেন্সটা পাচ্ছি বিভিন্ন জায়গায়, সেখানে আমাদের যে ইরোশনটা হবে, তো সেই জায়গাটা আমরা কিভাবে মোকাবেলা করব। একটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা 3 বছরের একটা গ্রেস পিরিয়ড পাবো 2029 সাল পর্যন্ত। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমাদের একটু যেহেতু যখন আমাদের এই সময়টা শেষ হয়ে যাবে, তখন আমাদের যে মানে আমাদের কম্পিটিটিভনেস, সেই জায়গাটা আমাদের একটু চিন্তা করতে হবে। তো এটা তো হলো একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমাদের লস অফ পলিসি স্পেস হবে, যেটা হচ্ছে আমরা যে এক্সপোর্টস সাবসিডি এখন দিচ্ছি আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড বা বিভিন্ন সেক্টর গুলোকে, সেই জায়গাটা কিন্তু আমরা ওইভাবে কিন্তু আর সাবসিডি দিতে পারবো না। আরেকটা জায়গায় হচ্ছে আমাদের যে এখন
আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে আমরা যে সুবিধাটা পাচ্ছি, সেই যে ফ্লেক্সিবিলিটিটা পার্টিকুলারলি আইপিআর প্রোটেকশনের ক্ষেত্রে, তো সেটা আমাদের উপর যে পোস্ট এলডিসি কমপ্লায়েন্স যেটা আছে সেটা আমাদের অনেক কিছু মানে অনেক স্ট্রিনজেন্ট হবে, সেই জায়গাটা আমাদের মোকাবেলা করতে হবে। যদিও আমরা জানি যে এলডিসি গ্রাজুয়েশনের সাথে কনসেশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স যেটা, সেটা আসলে লো ইনকাম এবং মিডল ইনকাম কান্ট্রি ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করছে। তারপরেও আমরা গ্লোবাল যে আমাদের জিওপলিটিক্যাল টার্মোয়েল আমরা যেটা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স কিন্তু কমে যাবে। তাহলে সেই জায়গাটাও আমাদের একটা চ্যালেঞ্জেস মুখোমুখি হবে। প্লাস হচ্ছে আমাদের যে এখন জিও পলিটিক্যাল যে টেনশনটা আছে, যে আপনারা জানেন যে রুল বেসড যে মাল্টিলেটারাল ট্রেডিং সিস্টেম উইথ গ্লোবাল ট্রেড এবং ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট, সেটা কিন্তু আমাদের একটা আনপ্রেডিক্টেবল যে আসলে কোন দিকে যাবে। সুতরাং এই চ্যালেঞ্জগুলো আসলে আমাদের সামনে খুব বড় করে আসবে, যে আমরা আসলে কিভাবে এই সেক্টরাল আবু ইউসুফ, আপনি তো চ্যালেঞ্জের কথা বলছিলেন, আপনার কাছে জানতে চাইবো এলডিসি উত্তরণের ফলে দেশের প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও আর্থিক অবস্থা এখন কি অবস্থা রয়েছে, কতটা শক্তিশালী বলে আপনি মনে করেন? সব জায়গায় যেহেতু আমরা অনেক ক্ষেত্রেই রিফর্মের কথা বলছি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সক্ষমতা যদি বাড়াতে হয়, এলডিসি গ্রাজুয়েশন ছাড়াও আসলে এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে, সেটা হচ্ছে আমাদের ফিসক্যাল স্পেস বাড়ানো। আমাদের নিজস্ব যে ইনকাম সেটা আমরা কতটুকু বাড়াতে পারি, ডোমেস্টিক যে রেভিনিউ মোবিলাইজেশন, সেটা হোয়াইট পেপারেও আমরা বলেছি, তারপরে ট্রাক্সপোর্টস বিভিন্ন সময় বলা হচ্ছে যে এই জায়গাটা আমাদের এই যে রেভিনিউ মোবিলাইজেশনের ক্ষেত্রে এইটা আমরা যাতে একটা বড় ধরনের যদি আমরা রিফর্ম না করতে পারি, তাহলে আমরা ফিসক্যাল স্পেস যদি বাড়াতে না পারি, সেক্ষেত্রে আমরা তাহলে আমাদের এডুকেশন, হেলথ, সোশ্যাল প্রোটেকশন এইগুলোতে কিন্তু আমরা সাপোর্ট দিতে পারবো না। কারণ আপনারা জানেন একটা ট্যারিফ রেশনালাইজেশনের একটা বিষয় আছে যখন এলডিসি গ্রাজুয়েশনের পরে, তখন এটাকে পুষিয়ে নিতে গেলে গভর্নমেন্টের রেভিনিউর ক্ষেত্রে আপনাকে অনেক জায়গায় কিন্তু রেভিনিউর ছাড় দিতে হবে। তখন আপনাকে কিন্তু সেটা ডিরেক্ট ট্যাক্সের যে প্রপোর্শন, সেই ডিরেক্ট ট্যাক্সেরটা প্রপোর্শন বাড়ানো, ট্যাক্স নেট বাড়ানো, তো সেই জায়গাটা আসলে একটা রিফর্ম না করলে সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারবো না। তো সেই জায়গাটা আমাদের পাশাপাশি আমরা শুধুমাত্র আমাদের যে তৈরি পোশাক খাত আছে, এর বাইরে সেক্টরাল যে ডাইভার্সিফিকেশন গুলো আছে, লেদার গুডস বলেন, আমাদের ফার্মাসিউটিক্যালস বলেন, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং, তারপরে আবু ইউসুফ, আপনার কাছে জানতে চাইবো এক্ষেত্রে কিন্তু আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আগামী বছর কিন্তু সম্ভাব্য নির্বাচনের তারিখ বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। সেক্ষেত্রে আগামী বছর এলডিসি গ্রাজুয়েশন নতুন একটি সরকার হয়তো শাসন ব্যবস্থা গ্রহণ করবে। সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হব, বিশেষ করে ট্যারিফ নিয়ে যে দেন দরবার থাকবে, সেই দেন দরবারের ক্ষেত্রে আপনার কাছে মনে হয়? আপনারা জানেন যে এখানে পোস্ট গ্রাজুয়েশন আমাদের এফটিএ ইস্যুটা, যে আমরা আসলে বিভিন্ন দেশের ক্ষেত্রে এবারেও বাজেট বক্তৃতায় কতগুলো দেশের কথা বলা হয়েছে যে তাদের সাথে আমরা যাতে এফটিএ করতে পারি, তো সেটা তো বলা হয়েছে, কিন্তু আসলে এই এফটিএটা আমরা কিভাবে করতে পারি? আর যেটি আপনি বলেছেন নির্বাচনী বছরের কথা, স্বাভাবিকভাবেই একটা কনফিডেন্সের একটা বিষয় থাকে, যারা প্রাইভেট ইনভেস্টর আছে তারা বিনিয়োগের একটা বিষয় থাকে। অনেক ক্ষেত্রেই নির্বাচনের বছর অনেকে অবজার্ভ করে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তো সেই পরিস্থিতির উপর ভিত্তি করে আশা করি যদি আমাদের একটা ভালো একটা ক্রেডিবল নির্বাচন আমরা আমাদের দেখতে পারি, এবং সেক্ষেত্রে একটা ক্রেডিবল গভর্নমেন্ট যদি আসে এই ইন্টারিম গভর্নমেন্টের পরে, তখন তাদের যে প্রক্রিয়া, এই যে রিফর্ম গুলোর অনেকগুলো কমিশন আপনি জানেন যে আমাদের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তো এই সংস্কারের প্রক্রিয়াটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যে এটা অন্তত দেশের স্বার্থে যেগুলো যৌক্তিক, যেগুলো জনস্বার্থে, সেগুলোকে সামনে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের জন্য বড় ধরনের একটা সাকসেস হবে। ডক্টর আবু ইউসুফ, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ভয়াবহ আকারে বাড়ছে খেলাপি ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 2025 সালের মার্চ শেষে আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের 35.3
3.1% খেলাপি হয়ে গেছে টাকার অঙ্কে, যা দাঁড়িয়েছে 27,189 কোটি টাকায়। এ খাতে খেলাপি ঋণ 3 মাসের ব্যবধানে বেড়েছে 2,100 কোটি টাকা এবং বছরের ব্যবধানে বেড়েছে 3,300 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের অবলোপন, মূল পুনঃতফসিল এবং রাজনৈতিক প্রভাবের কারণে খেলাপির প্রকৃত চিত্র আড়াল রাখা হয়েছিল। তবে রাজনৈতিক পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারিতে চেপে রাখা খেলাপি ঋণ এখন প্রকাশ পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের মার্চ শেষে আর্থিক প্রতিষ্ঠানে ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে 76,987 কোটি টাকায়। এর মধ্যে 27,189 কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে। কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে মাশুল বা ফি বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। গত এপ্রিলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাট ও পাট পণ্য রপ্তানিতে মাশুল বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নিয়ন্ত্রক সংস্থাটি ব্যাংকগুলোকে আগের হারে মাশুল আদায়ের নির্দেশনা দিয়েছে। এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি বেল কাঁচা পাট রপ্তানিতে রাজস্ব বাড়িয়ে 7 টাকায় নির্ধারণ করা হয়, যা আগে ছিল 2 টাকা, অর্থাৎ মাশুল বাড়ানো হয় প্রায় 3.5 গুণ। আর পাটজাত পণ্যের প্রতি 100 টাকা রপ্তানি মূল্যের বিপরীতে রাজস্ব 10 পয়সা থেকে 5 গুণ বাড়িয়ে 50 পয়সা করা হয়। ফলে পাট ও পাটজাত পণ্যের আগের হারেই মাশুল নির্ধারিত থাকছে। পাট অধিদপ্তর সূত্রে জানা গেছে, 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, নেপাল, চীন সহ 13টি দেশে 13,44,835 বেল কাঁচা পাট রপ্তানি হয়েছে। রাজধানীর বাজারে বেড়েছে চাল ও মুরগির দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশ কিছু সবজিও। কেজিতে 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম। মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। ক্রেতাদের অভিযোগ, নিয়মিত তদারকি না থাকায় ইচ্ছে মতন বাড়ানো হচ্ছে দাম। ঈদের পর থেকেই বাড়তে থাকা চালের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একদিনের ব্যবধানেই বেড়ে গেছে দাম। শুক্রবার রাজধানীর বাজারে প্রতি কেজিতে 2 থেকে 6 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মানভেদে মিনিকেটের কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। ঈদের আগে এই দাম ছিল 75 থেকে 78 টাকা। এছাড়া কেজিতে 6 টাকা বেড়ে সরু নাজিরশাল চাল বিক্রি হচ্ছে 82 থেকে 88 টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল স্বর্ণার দাম রাখা হচ্ছে 56 থেকে 57 টাকা। দাম বাড়ার কারণ হিসেবে মিল মালিকদের কারসাজিকেই দুষছেন বিক্রেতারা। মেইলাররা এবং কর্পোরেট কোম্পানিগুলা কৃষকের দিকে ধানগুলো প্রথম সিজনে কিনে রাখা, গোডাউনজাত করে রাখা, তারা এখন বাজারে মানে এই দাম বাড়াইতে আছে। ভাত আমাদের প্রধান খাদ্য, সেটাও আমাদের জন্য এখন সমস্যা হয়ে গেছে। আগে যদি 2 পট রান্না করতে, এখন বলি যে 1.5 পট। মানে একটু কম খাবো, কিন্তু ভাত যেন অতিরিক্ত না থাকে। চালের সঙ্গে বাড়তি মুরগির দামও। 160 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, যা গত সপ্তাহে ছিল 150 টাকা। সোনালী মুরগির দামও 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 310 থেকে 320 টাকায়। দেশি মুরগির দাম প্রতি কেজি 550 টাকা। কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে কাঁচা রোডে গাড়ি যায় না, অনেক গাড়িগুলো মনে রিটার্ন চলে আসছে। এই কারণে ব্রয়লারটা কেজি 10 টাকা, আর নাহলে সব মুরগির দামটা নিয়ন্ত্রণে আছে। সবজির দাম কয়েকদিনের তুলনায় শুক্রবার কিছুটা কমলেও তা গত সপ্তাহের চেয়ে বেশি। 30 থেকে 50 টাকায় বেশিরভাগ গ্রীষ্মকালীন সবজি মিললেও বেগুন, কাঁকরোল, করলার দাম 60 থেকে 80 টাকার মধ্যে। অনেক দাম, সব জিনিসের দাম। ভেন্ডি, এই যে পটল, দেখা যায় একটু আলুতে দাম কম ছিল, তাও বেড়ে গেছে। তেলের দাম, চাউলের দাম, কিভাবে মানুষজন খাবে, ই করবে। তারা বিক্রি করে বলে উপর থেকে বাড়ায়, তাই আমরাও বাড়াই। এরপরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি বাদলে একটু বেশি, এরপরে সারের লগে তুলনা দেয়া। কৃষকের দাবি হইলো কি, আমি তো অনেক চ্যানেলে দেখলাম কৃষকেরা দাবি করতে থাকা সরকার যদি সারের দামটা কমিয়ে দিত, তো আমরা কৃষকেরা বাঁচতাম, দেশের জনগণ একটু ঠিক মতন পাইতো। এদিকে কেজিতে 5 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। 30 থেকে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুলা আমদানির ওপর আরোপ করা 2% অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো এক চিঠিতে
হাতে, এমনটা জানিয়েছেন সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল। বিটিএমএ বলছে অগ্রিম আয়কর আরোপে সরকারের রাজস্ব সংগ্রহে আত্মঘাতী সিদ্ধান্ত, এতে বস্ত্র খাত বড় ধরনের সংকটে পড়বে বলে মনে করছে সংগঠনটি। অগ্রিম আয়করে বছর শেষে বাড়বে করভার, এতে বস্ত্র কলগুলোর উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাবে, ফলে পোশাক খাতের রপ্তানিতেও পড়তে পারে এর নেতিবাচক প্রভাব। ব্যবসায়ীদের মতে অগ্রিম আয়করের প্রভাবে চলতি মূলধন কমে বন্ধ হতে পারে বস্ত্রকলও। এছাড়া উৎপাদন পর্যায়ে তৈরি সুতার ওপর কেজি প্রতি সুনির্দিষ্ট কর 5 টাকা অব্যাহতি দেওয়ারও সুপারিশ করেছেন ব্যবসায়ীরা। বিটিএম এর তথ্য মতে দেশের তৈরি পোশাক শিল্পের 70% সুতা ও কাপড়ের যোগান দেয় বস্ত্র খাত। চট্টগ্রাম কাস্টমস হাউস গত বছরের চেয়ে এবার 7,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের রেকর্ড করেছে, যদিও এটি লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 5,000 কোটি টাকা কম। বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাবের ভেতর দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে শুল্কায়ন প্রক্রিয়াকে আরও সহজীকরণের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস সদ্য সমাপ্ত অর্থ বছরে 80,402 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে 75,462 কোটি টাকা, যা গত বছরের চেয়ে 7,000 কোটি টাকা বেশি। কাস্টমসের হিসাবে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি রোধ, পুরনো পণ্যের নিলাম প্রক্রিয়াকে বেগবান করা, আটক পণ্যে দ্বিগুণ শুল্ক আদায় বেড়েছে। তবে অর্থ বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতা, ফেনী কুমিল্লার বন্যা ও ডলার সংকটের মধ্যেও চলমান ছিল অর্থনীতির চাকা। ঢাকা চিটাগং মহাসড়ক এবং রেল লাইন, এটা তো বন্যার কারণে কিছুটা এটা যোগাযোগ ব্যাহত হয়েছে, ওই কারণে আমাদের কিছুটা এখানে জট ছিল। ডলারের একটি ইস্যু তো আছে। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন পরিস্থিতির কারণে, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে ব্যাংক কিছুদিন বন্ধ ছিল। এলসি যদি আপনার ওপেন না হয় সেক্ষেত্রে তো এটা আমদানির পরিমাণটা কমে আসবে। ব্যবসায়ীরা বলছেন রাজস্ব আদায়ে স্বয়ংক্রিয় ব্যবস্থার কথা বলা হলেও এখনো পর্যন্ত টেবিলে ঘুরে শুল্কায়ন করতে হয় তাদের। এছাড়া সার্ভার ত্রুটি কিংবা ধীরগতির ঘটনাও ঘটে হরহামেশা। এর মাঝেও রাজস্ব বৃদ্ধিকে ইতিবাচক বলছেন তারা। I congratulate for those improvements, but I think improvement ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে অথবা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টের সাথে মিট আপ করা উচিত। আমরা যারা কাস্টমসের সহযোগী প্রতিষ্ঠান, আমরা উভয়ই আমরা কাজ করছি, সুতরাং কাস্টমসের বড় সাফল্য আমরা দেখতে পাচ্ছি, আগামীতে আরও বড় সাফল্য দেখবেন। 2024-25 অর্থ বছরের শেষে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি না হলে রাজস্ব আদায় আরও বাড়ত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অর্থনীতি 7 দিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এলডিসি থেকে উত্তরণে এবারের বাজেটেও সুস্পষ্ট নির্দেশনা নেই দাবি ব্যবসায়ীদের, চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা। রাজধানীর বাজারে কেজিতে 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম, নিয়মিত তদারকি না থাকার অভিযোগ ক্রেতাদের। চট্টগ্রাম বন্দরে গত অর্থবছর 7,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের রেকর্ড, শুল্কায়ন সহজ করার দাবি ব্যবসায়ীদের। আর এই ছিল অর্থনীতি 7 দিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।